কি ব্যাপার আপনি আপনাকে না দল সাসপেন্ড করেছে? স্যার আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এই অঞ্চলের অধিকাংশ ভোট পাবলিক আমার মুখ দেখে দেয়, কোনো দল দেখে না। আমি ঢেক ঢেক নির্লজ্জ দেখেছি, কিন্তু আপনার মতো নির্লজ্জ একটাও দেখিনি। দেখুন, দলে হয় ও থাকবে, না হয় আমি থাকবো। এবার আপনারাই ডিসাইড করুন দলে কাকে রাখতে চান। কি ব্যাপার, তুই এখানে? হ্যাঁ, আপনি বলেছিলেন না দলে হয় আপনি থাকবেন, না হয় আমি। আমি অনেক ভেবে দেখেছি জানেন, আমিই থাকি। দাদা, রুম নম্বর 205 কোথায়? সেকেন্ড ফ্লোর। কে? আমি জোসনা। জোসনা, তুই এখানে কেন? দাদা খুব এমার্জেন্সি, দরজাটা একটু খুলুন না। রিমা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো। ঘরে বউ রেখে বাইরে মেয়ে নিয়ে ফুর্তি, ছি! এর জন্য আমার জীবনটা নষ্ট করলি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। লজ্জা করে না? নোংরা লোক একটা, তোর মতো কুকুরকে কে বুঝবে রে? চল বাড়িতে চল, তারপর তোকে কি করে সাহায্য করতে হয় আমার জানা আছে। রিমা আমার কথাটা শোনো, রিমা আমার কথাটা শোনো। কি আছে এর মধ্যে যা আমার মধ্যে নাই? আমি তোকে সুখ দিইনি, তুই কেন আমার জীবনটা নষ্ট করলি? রিমা আমার কথাটা শোনো। কি শুনবে রে কুত্তা? কি মতো আছে ওই মাগির মধ্যে? তুই কেন যাবি ওর কাছে? তোর ইচ্ছাদের কারণে তোকে আমি সহ্য করতে পারিনি, বুঝলি? কারণ করে ঘ্যান 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 ঘ্যান, ওর কাছে আমি সুখ পাই, ওর কাছে আমি শান্তি পাই, যা তোর কাছে আমি কোনোদিনও পাইনি। তুই মানুষ না, তুই কুকুর। শুনে রাখ, আমি যদি তোকে না পাই তাহলে কারো হতে দেব না। রিমা, মারবি? মার, লে মার, মার। কি হলো? মার, মার, মার না, মার, মার। ঠিক কেন আমার জীবনটা শেষ করে দিলি? তুই কেন আমার জীবনটা নষ্ট করে দিলি? হ্যাঁ?
কাল সন্ধ্যাবেলাতেই তো সামনে করে মিটিং ছিল, আজ দেখছি এখানে পড়ে। আর কেনই যে মারলো, আর কেনই বা মারলো? এইসব রাজনীতির লোকদের ভরসা আছে? কোথায় কার কি করেছে, কে টপকে দিয়েছে? আপনার কথা শুনে মনে হচ্ছে তো আপনিই খুনটা করেছেন। দেবো নাকি লকআপে ঢুকিয়ে? কনস্টেবল, চল ভাগ এখান থেকে। আমি কিছু করিনি। স্যার, ওর মুখের অবস্থা তো খুবই খারাপ। এই জায়গাটাকে খালি করো তাড়াতাড়ি, আর লাশটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যান যান, সবাই এখান থেকে যান। স্যার, একটা জিনিস লক্ষ্য করেছেন? ওনার হাজবেন্ড মারা গেছে, ওনাকে দেখে কিছু মনে হচ্ছে? ডাল মে কুছ কালা হ্যায়। স্যার, একে কি কষ্ট দিয়ে মেরেছে দেখেছেন? নিশ্চয়ই বড় অঙ্কের ভূত হবে। মিসেস রিমা, হ্যাঁ স্যার। ওনার তো কাল রাত্রে মিটিং ছিল, তাই না? আচ্ছা, আপনার সঙ্গে ওনার লাস্ট কখন কথা হয়েছিল? 8টার সময়, কিন্তু মিটিংয়ে গেলে বাড়ি আসতে 11টা-12টা বেজে যায়। 11টা না 12টা? নির্দিষ্ট কোনো সময় নেই, কিন্তু বেশি দেরি হয়ে গেলে বন্ধুর কাছেও থেকে যাই। ও আচ্ছা, বন্ধু। তা এরকম কটা বন্ধু আছে? স্যার। ওদিকে সব রেডি? ইয়েস স্যার। অভিক, পোস্টমর্টমের রিপোর্ট আর ফোন কলের লিস্ট আমার খুব তাড়াতাড়ি চাই। ওকে স্যার। মিস রিমা, আমরা আপনাকে এনি টাইম ডাকতে পারি, কাইন্ডলি আপনার ফোনটা একটু অন রাখবেন। আমরা আপনাকে আবার যে কোনো সময় ডাকতে পারি। আর আপনারা দুজন গাড়িতে উঠুন। স্যার, আমি যতটুকু জানতাম স্যার আর ম্যাডামের মধ্যে ভালো সম্পর্ক ছিল না, সব সময় ঝামেলা লেগেই থাকতো। আচ্ছা, ওনার আর কারোর সঙ্গে পার্সোনাল ইস্যুস? স্যার, উনি তো সবার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতেন। তাছাড়া ওনার কোনো পার্সোনাল শত্রুতা ছিল কিনা সেটা তো আমরা বলতে পারবো না। আচ্ছা, আপনি তো বললেন আপনি ওনার ভালো বন্ধু। তা 11 তারিখ রাত্রিবেলায় আপনাদের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল? স্যার, আমরা সব সময় একসঙ্গেই থাকি, তাছাড়া সেদিন নেশা অবস্থায় একটু কথা কাটাকাটি হয়েছিল, তাছাড়া আমাদের মধ্যে ভালো সম্পর্কই ছিল। আচ্ছা, তাই? তা এতটাই ভালো সম্পর্ক ছিল যে ওনাকে প্রাণে মারার হুমকি দিয়ে দিলেন? হ্যাঁ, কি বলছেন স্যার? ওসব কিছু আমরা জানি না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, প্রয়োজনে আপনাকে আবার ডাকা হবে। আর হ্যাঁ, পালাবার চেষ্টা যদি করেছেন, খবর আছে। আউট। ওকে স্যার। স্যার, আমার মনে হয়েছে এমএলএ সাহেবের বই মেরেছে। আপনি একটা কথা ভাবুন, আপনি যদি ম্যাডামকে রেখে অন্য মেয়ের কাছে যান, তাহলে ম্যাডাম তো আপনাকে ছেড়ে দেবে না। হোয়াট ননসেন্স। হ্যালো, সাহেবনগর থানা। স্যার, আমি মধুপুর থেকে বলছি। আমাদের এখানে একটা লাশ পাওয়া গেছে। কি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। হাবিলদার, গাড়ি বের করো। কনস্টেবল। হ্যাঁ স্যার। ওই দুটোকে ছেড়ে দাও। তোমরা দুজন আমার সঙ্গে এসো। কাজটা হয়েছে?
আমি মোহাম্মদ কাজী আব্দুল গফুর, দিনাজপুর 5 পার্বত্য ফুলবাড়ি নির্বাচনী এলাকায় প্রার্থী হিসাবে প্রায় 15-20 দিন ধরে প্রচার অভিযান চালিয়ে আসছি এবং পার্বত্য উপজেলায় 10টি ইউনিয়ন ও 1টি পৌরসভা এবং ফুলবাড়ি 1টি পৌরসভা ও 60টি ইউনিয়ন রয়েছে। প্রায় 4,77,000 ভোটার রয়েছেন। প্রতিটি ভোটারের কাছে আমার যাওয়া সম্ভব হয়নি, এর জন্য হয়তো আমি ক্ষমা প্রার্থী। কারণ প্রতিটি দরজায় দাঁড়ে দাঁড়ে গেলে হয়তো 1 মাস 2 মাস সময় লাগতো, সবার কাছে মত বিনিময় করতে পারিনি। আমি এর মধ্যে যতটুকু পেরেছি প্রতিটি ইউনিয়নে 1-2 ঘুরেছি এবং তাদের সাথে মত বিনিময় করছি। মত বিনিময়কালে তাদের আমি আমার যে প্রতীক লাঙ্গল সে ব্যাপারে তারা আমাকে সমর্থন জানিয়েছেন, আশ্বস্ত করেছেন এবং আমাকে নির্বাচিত করার জন্য তাদের যে মনোভাব, স্বতঃস্ফূর্ত মনোভাব আমি উপলব্ধি করছি। এই কারণে আমি বলতে চাই, আগামী 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন 2026-এ আমার মনে হয় যে আমি আশানুরূপ ফল করব বা আমার পক্ষে রায় হবে বলে আমি বিশ্বাস রাখি। চলার পথে বিভিন্ন যারা ভোটার রয়েছেন অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। অনেকের বক্তব্য ছিল, অনেকের কথা আমি শুনেছি, তাদের অনেক অভিযোগ। বিগত দিনে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে অনেক জায়গায় অপ্রীতিকর ঘটনা হয়েছিল, সে ব্যাপারে বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনেরা শঙ্কিত এবং তারপরেও আমি নির্বাচন সঠিক এবং সুষ্ঠু হবে। এবারে নির্বাচন বিশেষ করে সেনাবাহিনী থেকে আরম্ভ করে যত প্রকার প্রশাসনিক কর্মকর্তা যারা কর্মচারী আছে তারা সার্বিক সহযোগিতা করবে এবং নির্বাচন কমিশন কর্তৃক যে আশ্বস্ত আমরা পেয়েছি তাতে আমার মনে হয় যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। যার জন্য আমি তাদেরকে আশ্বস্ত করছি এবং সাহস জুগিয়েছি তারা যদি ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোটের যে নিরাপত্তা সেটা তো আইন প্রয়োগকারী সংস্থা তারা নিরাপত্তা দেবে এবং আমি তাদেরকে সাহস জুগিয়েছি। সে কারণে তারা আমাকে কথা দিয়েছে যে তারা ভোট কেন্দ্রে আসবে এবং সঠিকভাবে ভোট দেওয়ার চেষ্টা করবে। এখন 12 তারিখের অবস্থা এখন বলা যাচ্ছে না সেদিন কি হবে। যদি নির্বাচন ও আইন প্রয়োগকারী সংস্থা যদি তাদের যে অভিযান তারা যে এই নির্বাচনকে সহযোগিতা করার জন্য মাঠে নেমেছে, সক্রিয়ভাবে মাঠে নেমেছে এবং তারা আশা করি যে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে। আমি চলার পথে আরও উপলব্ধি করেছি যে রাস্তাঘাটে বিশেষ করে গ্রাম অঞ্চলের রাস্তাঘাট অনেক বেহাল অবস্থা। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে 2 কিলো রাস্তা পাকা আবার মাঝখানে কাঁচা। আবার দেখি প্রতিটা ইউনিয়নে এরকম একটা ঘটনা আছে। এটা রাজনৈতিক অপকৌশল হতে পারে, রাজনৈতিক কৌশল হতে পারে, আমি জানি না এটা এভাবে তো কেন এটা হয়েছে। আমার এটা একটা বিবেকের কাছে আমার প্রশ্ন যে রাস্তাটি হবে সে পূর্ণাঙ্গ রাস্তা হবে, আবার মাঝখানে 2 কিলো নাই 3 কিলো নাই আবার চালু হয়েছে। এটা আমার মনে হয় রাজনৈতিক কৌশল, যারা অতীতে ছিল তারা এই কৌশলটা অবলম্বন করছে। তাতে ভোটারদের মনে অসন্তোষ প্রকাশ করেছে। আমি নির্বাচিত হলে এই বিষয়গুলি আমি যেহেতু ডোর টু ডোর গিয়েছি এবং আমি আসলেই কিন্তু আমি এই উপজেলা জেলা আপনার জাতীয় সংসদ নির্বাচনে আমি এই বিষয়টা উপলব্ধি করার জন্যই মাঠে নেমেছিলাম এবং দেখেছি
অনেক রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং অনেকেই হতদরিদ্র, তাদের বস্ত্র নাই, বাসস্থান নাই, এরকমও আমি উপলব্ধি করছি। এখনও মানুষের করুণ অবস্থা। আমাদের সাধারণ মানুষ এখনও অনেক দুঃখ, অনেক ব্যথা বেদনা নিয়ে গ্রামে গঞ্জে বসবাস করছে। আর বিশেষ করে নিরাপত্তাহীনতায় যারা রয়েছে, বিশেষ করে আপনার যারা হিন্দু সম্প্রদায়, তারা এই অসন্তোষ প্রকাশ করছে এবং তারা একটা ক্ষোভের সম্ভাবনা দেখিয়েছে যে আমাদের নির্বাচনে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো কিনা, আমাদের ভোটার অধিকার যেহেতু গণতান্ত্রিক অধিকার, এটা নিশ্চিত করতে তাদের মধ্যে একটু শঙ্কা উপশম হয়েছে আমার। তবে আমি তাদেরকে আশ্বস্ত করছি সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে আমার যতটুকু দায়িত্ব, আমরা তাদেরকে আশ্বস্ত করি যাতে ভোটটা সঠিক হয় এবং উৎসবমুখর পরিবেশে হয়। আমি আমার নির্বাচিত হলে এই বিষয়গুলো আমি দেখব। বিশেষ করে এখানে মাদকের যে অবস্থা বর্তমানে, মাদক এবং অনিয়ম দুর্নীতি তো আছেই, লেগেই, কিন্তু মাদকটা বেশি। আরও অন্য অসামাজিক কার্যকলাপ আছে, সে বিষয়ে আমি তৎপর থাকব এবং এইসব বিষয়গুলো আমি নির্মূল করার জন্য সচেষ্ট থাকব। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, পার্বত্য ফুলবাড়ির নির্বাচনী এলাকার যারা আমাকে সহযোগিতা করছে এবং আগামী দিনে আমি নির্বাচিত হলে তাদের কাছে আবার পুনরায় গিয়ে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করে তাদের মনের যে কথা, মনের ক্ষোভ, যেটা আমি জেনেছি, হয়তো নির্বাচিত হলে আরও অনেক কিছু আসতে পারে, হয়তো সম্পূর্ণ বেরিয়ে আসে নাই, সে বিষয়ে আমি সদা সচেষ্ট থাকব। সর্বশেষ আমি আমার নির্বাচনী এলাকার আপামর জনসাধারণের কাছে বলবো যে আমি হয়তো অনেকের কাছে সাক্ষাৎ দিতে পারি নাই, মত বিনিময় করতে পারি নাই, অনেকের সাথে দেখা করতে পারি নাই। আপনারা অনেকেই হয়তো মন খারাপ করে রেখেছেন যে প্রার্থী আসলো না, অথচ আমি যেটা উপলব্ধি করছি, আমার চেয়ে যারা অন্যান্য প্রার্থী তারা কিন্তু ডোর টু ডোর যায় নাই, আমি কিন্তু গিয়েছি। আমি এই বুথ চেয়ারম্যান এবং কমিশনারের মতোই আমি প্রতিটি দরজায় গিয়েছি এবং তাদের মনের কথা জানতে পারছি। তাই আমি সর্বশেষ বলতে চাই, আমি নির্বাচিত হলে সব বিষয় বিবেচনা করব। শিক্ষা খাতে এবং আরও বিশেষ খাতগুলো রয়েছে, সে বিষয়গুলো আমরা হয়তো নির্বাচিত হলে বিষয়গুলো আমরা অনেক কিছু আমার নজরে আসবে, দৃষ্টিতে আসবে, তখন পরিবেশ পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষ করে আরেকটা বিষয় আছে যে কর্মসংস্থানের ব্যাপারটা আমাদের দিনাজপুর পার্বত্য ফুলবাড়িতে নাই। অনেক অবহেলিত মানুষ আছে, অনেক শ্রমজীবী মানুষ আছে, তাদের কথা হয়তো যারা আর্থিক সচ্ছল, যাদের শিল্পপতি পুঁজিবাদী যারা লোক আছে, তারা এই বিষয়গুলো ভাবে না, তারা এই বিষয়ে কোনো গুরুত্ব দেয় না। শুধু নির্বাচনে আসলে তাদের যে প্রচারে অনেক কিছু তারা আশ্বস্ত করে, আমি কিন্তু কোনো আশ্বস্ত করতে পারিনি, যেহেতু নির্বাচিত হওয়ার আগেই কোনো ওয়াদা বরখলাপ করতে চাই নাই, যার জন্য আমি বলি নাই। তবে এটা আমি বলেছি যে আপনাদের সুখী দুঃখে পাশে থাকবো, এটাই আমার প্রত্যাশা। এবং সেক্ষেত্রে তারাও আমাকে কথা দিয়েছে, আপনি আবার আসবেন, আমাদের সাথে মত বিনিময় করবেন, আপনি নির্বাচিত হলে আমাদের মসজিদ, মন্দির, গির্জা এবং যারা হতদরিদ্র তাদের ব্যাপারে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছে। এটাই সর্বশেষ যেটা আমি বলবো, সবাই আমার জন্য দোয়া করবেন। আগামী 12 তারিখে আমাকে নির্বাচিত করুন এবং আপনাদের যে মনোবাসনা, মনোকামনা, সেটা আমি নিশ্চিত করার জন্য প্রাণপণে আপ্রাণ চেষ্টা করব, এটাই আমার প্রত্যাশা। আরেকটা জিজ্ঞাসা ছিল আমার, যে 12 তারিখের ভোটাররা ভোট দেবেন 2টা, আরও একটা ভোট রয়েছে, সেই ভোটের ব্যাপারে আপনার আসলে ভোটারদের কাছ থেকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে? যে ভোট আছে এটা গণভোট, গণভোটের ব্যাপারে আপনার? গণভোটের ব্যাপারে আমাকে আমাদের গ্রামের লোকজন বা আমাদের যারা দিনাজপুর 5 পার্বত্য সাধারণ মানুষ আছে, এই ব্যাপারে তারা খুব একটা এখনও বুঝতে পারতেছে না এবং আমাকে এই ব্যাপারে কোনো
প্রশ্নও করে নাই। গণভোটের ব্যাপারে এখনও মানুষ সচেতন না। সে কারণে আমি আমার নির্বাচনী এলাকায় এই গণভোটের ব্যাপারে আমি কোনো প্রচার বা প্রশ্ন যেহেতু আসে নাই, আমি ও ব্যাপারে দৃষ্টি দেইনি। তবে আমাদের দলীয় প্রধান জিএম কাদের সাহেব এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন, এটা আমরা জানতে পারছি, জনগণ জানছে, এটাই। সবাইকে ধন্যবাদ।